Never wished on hope, didn't need a telescope to see where I am going. আসসালামু আলাইকুম, আমি ওমর ফারুক, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর কেমব্রিয়ান কলেজ। আজকে ক্লাসে সবাইকে স্বাগতম। ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ জানাচ্ছি। চিত্রে দেখা যাচ্ছে থার্মাল স্ক্যানারের মাধ্যমে একজন ব্যক্তির তাপমাত্রা পরীক্ষা করা হচ্ছে এবং একজন ব্যক্তির মুখ থেকে থার্মোমিটার বের করে জ্বর পরীক্ষা করা হচ্ছে। এখানে আমি বোঝাতে চেষ্টা করেছি তাপমাত্রা পরিমাপের মূলনীতি। তো তাপগতিবিদ্যা রিভিশন ক্লাসে তোমাদের সবাইকে ধারাবাহিকভাবে ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানাচ্ছি। যে যন্ত্রের সাহায্যে কোনো বস্তুর তাপমাত্রা সঠিকভাবে নির্ণয় করা যায় তাকে থার্মোমিটার বলে। তাপমাত্রা পরিবর্তনে অনেক পদার্থের কোনো ভৌত ধর্মের পরিবর্তন হয়, যেমন তরলের আয়তন, রডের দৈর্ঘ্য, পরিবাহী তারের রোধ, ধ্রুব আয়তনে গ্যাসের চাপ, ধ্রুব চাপে গ্যাসের আয়তন, বাতির ফিলামেন্টের রং ইত্যাদি তাপমাত্রার পরিবর্তনে পরিবর্তিত হয়। আরো অনেক কিছু আছে। চিত্রে আমরা দেখতে পাচ্ছি একটি পারদ থার্মোমিটার। এখানে তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে কি হয়, থার্মোমিটারের ভেতরের পারদ প্রসারিত হয়। পারদের প্রসারণ ধর্মকে কাজে লাগিয়ে আমরা তাপমাত্রা পরিমাপ করি। তার মানে পারদটি হচ্ছে একটি তাপমাত্রা মিতিক বা তাপমিতিক বস্তু, যার ধর্ম হচ্ছে প্রসারণ। যার ধর্মকে আমরা কাজে লাগাই, এটা হচ্ছে তাপমাত্রিক ধর্ম। তো তাপমাত্রা পরিবর্তনে পদার্থের যে বিশেষ ধর্ম সুষমভাবে পরিবর্তিত হয় এবং যে ধর্মের পরিবর্তন লক্ষ্য করে তাপমাত্রা নির্ণয় করা যায় তাকে তাপমাত্রা মিতিক বা উষ্ণতা মিতিক বা তাপমিতিক ধর্ম বলে। যে বস্তুটির আমরা ধর্ম নিয়ে কথা বলছি তাকে তাপমিতিক বস্তু বলে। চিত্রে আরেকটি আমরা থার্মোমিটার দেখতে পাচ্ছি। এটা হচ্ছে রো থার্মোমিটার। বা খেয়াল করি থার্মোমিটারটির মধ্যে সূচালো একটি অংশ আছে, এখানে কপারের। এইখানে যদি আমরা এটাকে তাপ দিই তাহলে তাপমাত্রার সাথে সাথে রোদের পরিবর্তন হবে, সেটা আমরা ডায়ালে দেখতে পাবো। তো রোদের পরিবর্তন আমরা যদি করতে পারি তাপ দিয়ে, তাহলে আমরা এই থার্মোমিটারের সাহায্যে পরিবাহী তারের রোদের পরিবর্তনের মাধ্যমে তাপমাত্রা জানতে পারবো। তো এই সব কিছুর মূল বিষয় হচ্ছে দুই স্থিরবিন্দু পদ্ধতি। দুই স্থিরবিন্দু পদ্ধতি কি? স্বাভাবিক চাপে যে তাপমাত্রায় বরফ গলতে থাকে বা বিশুদ্ধ বরফ ও পানি তাপীয় সাম্যাবস্থায় থাকে তাকে বরফ বিন্দু বলে। যে তাপমাত্রায় পানি ফুটতে থাকে তাকে ঊর্ধ্বস্থির বিন্দু, বাষ্প বিন্দু বা ঊর্ধ্ব স্থিরাঙ্ক বলে। বরফ বিন্দুকে বলা হয় নিম্ন স্থির বিন্দু। তাপমাত্রা মাপার জন্য দুটি বিন্দু ব্যবহার করা হচ্ছে, দুটি ফিক্সড পয়েন্ট স্কেলের মতো ব্যবহার করা হচ্ছে। কোনো কিছুর সাপেক্ষে যখন আমরা কোনো বস্তুর অবস্থান মাপি, ঠিক একই রকম ভাবে দুটি বিন্দুর মাধ্যমে কোনো বস্তুর তাপমাত্রা আমরা মাপি। এই মধ্যবর্তী তাপমাত্রার ব্যবধানকে মৌলিক ব্যবধান বলে। আর এই ব্যবধানগুলো ব্যবহার করে বিভিন্ন ঊর্ধ্ব স্থিরাঙ্ক ও নিম্ন স্থিরাঙ্ক বিশিষ্ট স্কেল পুরো পৃথিবীতে ব্যাপক সময় ধরে ব্যবহৃত হয়ে আসছে। এখানে সেলসিয়াস স্কেল, যার ঊর্ধ্ব স্থিরাঙ্ক 100 ডিগ্রি সেলসিয়াস, নিম্ন স্থিরাঙ্ক 0 ডিগ্রি সেলসিয়াস। ক্যালভিন স্কেল, যার নিম্ন স্থিরাঙ্ক 273.15 কেলভিন, ঊর্ধ্ব স্থিরাঙ্ক 373.15 কেলভিন। ফারেনহাইট স্কেল 32 ডিগ্রি ফারেনহাইট, ঊর্ধ্ব স্থিরাঙ্ক 212 ফারেনহাইট। তাপমাত্রার পরিবর্তনে পদার্থের তাপমাত্রা মিতিক ধর্মের পরিবর্তনের সমানুপাতিক। তাপমাত্রার পরিবর্তন পদার্থের তাপমাত্রা মিতিক ধর্মের পরিবর্তনের সমানুপাতিক। যদি কোনো বস্তু তাপমাত্রা পরিবর্তিত হয় তাহলে তার তাপমাত্রার সাথে সম্পর্কিত ধর্মগুলো পরিবর্তিত হবে সমানুপাতিক হারে। এটাকে আমরা এভাবে বলতে পারি, মনে করি কোনো একটা বস্তুর তাপমাত্রা যে কোনো অবস্থায় তাপমাত্রা থিটা, সে অবস্থায় তার ধর্ম হচ্ছে এক্স। আর ওই বস্তুটাকে যদি আমরা বরফ বিন্দুতে নিয়ে যাই তখন তার ধর্মটা হবে এক্স আইস। তাহলে এক্ষেত্রে তাপমাত্রার পরিবর্তন কত? থিটা মাইনাস থিটা আইস। এটা কার সমানুপাতিক হবে? ওই সকল তাপমাত্রায় ধর্মের পরিবর্তনের সমানুপাতিক। তো থিটা তাপমাত্রায় ধর্ম ছিল এক্স আর থিটা আইস তাপমাত্রায় ধর্ম ছিল হচ্ছে এক্স আইস। তাহলে ধর্মের পরিবর্তন হচ্ছে এক্স মাইনাস এক্স আইস আর তাপমাত্রার পরিবর্তন হচ্ছে থিটা মাইনাস থিটা আইস। তাপমাত্রার পরিবর্তন ধর্মের পরিবর্তনের সমানুপাতিক। তো আমরা এ দিয়ে লিখলাম সমানুপাতিক ধ্রুবক। বরফ বিন্দু এবং স্টিম বিন্দু দিয়ে যদি লিখি তাহলে থিটা স্টিম মাইনাস থিটা আইস
একইভাবে সমানুপাতিক হবে স্টিম বিন্দুতে ধর্ম এক্স স্টিম মাইনাস আইস বিন্দুতে বরফ বিন্দুতে ধর্ম এক্স আইস। তো যেহেতু তাপমাত্রার পরিবর্তন ধর্মের পরিবর্তনের সমানুপাতিক, এদের অনুপাতও আমি সমান লিখতে পারবো। তো সেক্ষেত্রে থিটা মাইনাস থিটা আইস ডিভাইড বাই থিটা স্টিম মাইনাস থিটা আইস ইকুয়াল টু এক্স মাইনাস এক্স আইস ডিভাইড বাই এক্স স্টিম মাইনাস এক্স আইস। সমীকরণটি দেখে ভয় পাওয়ার কোনো কারণ নাই, এটা আমরা আগেও শিখেছি ছোটবেলায়। তো একটু পরেই আমরা সেটার সাথে পরিচিত হব। এখানে থিটা স্টিম এবং থিটা আইস আমরা একটু আগে শিখেছি যে মৌলিক ব্যবধান বলে এটাকে। মৌলিক ব্যবধানকে আমরা n দিয়ে লিখবো। তো n দিয়ে লিখলে সমীকরণে বসালে আমরা পাই থিটা মাইনাস থিটা আইস ডিভাইড বাই n ইকুয়াল টু x মাইনাস এক্স আইস ডিভাইড বাই এক্স স্টিম মাইনাস এক্স আইস। যদি আমি একটু ডান বাম করে পার্শ্ব পরিবর্তন করে থিটার মান বের করি তাহলে এমন দাঁড়াবে, থিটা একটা যে কোনো তাপমাত্রা, অজানা তাপমাত্রা, নির্ণেয় তাপমাত্রা, x minus x ice divided by x steam minus x ice into n plus theta ice। তো এটা হচ্ছে দুই স্থির বিন্দু পদ্ধতিতে তাপমাত্রা পরিমাপের মূলনীতি। এটাকে আমরা ছোটবেলায় এইভাবে দেখেছিলাম। r divided by 80 Celsius minus 0 divided by 100 minus 0 Fahrenheit minus 32 212 minus 32 Kelvin 273 Kelvin minus 273 divided by 373 minus 273। তো এখানেও আমরা বিভিন্ন নাম পাল্টে সমীকরণটিকে লিখলাম। তোমরা নিজেরা এটা বের করে নিতে পারবা। আমরা এই স্কেলটির সাথে পরিচিত। তো এখানে সেলসিয়াস স্কেলে n এর মান হয় 100 আর থিটা আইস হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। তো সেক্ষেত্রে সেলসিয়াস স্কেলে পূর্বের সমীকরণ থেকে আমরা পাবো থিটা সেলসিয়াস ইকুয়াল টু x minus x ice divided by x steam minus x ice into 100 ডিগ্রি সেলসিয়াস। ফারেনহাইট স্কেলে মৌলিক ব্যবধান হচ্ছে 180। থিটা আইস বা সর্বনিম্ন বা বরফ বিন্দু নিম্ন স্থিরাঙ্ক 32 ডিগ্রি ফারেনহাইট। ফারেনহাইট স্কেলে তাপমাত্রা দাঁড়াবে তাহলে থিটা ফারেনহাইট ইকুয়াল টু x minus x ice divided by x steam minus x ice into 180 plus 32 ডিগ্রি ফারেনহাইট। কেলভিন স্কেলে সেলসিয়াস স্কেলের মতোই ব্যবধান 100 থাকে এবং বরফ বিন্দু হচ্ছে 273 কেলভিন। কেলভিন স্কেলে তাপমাত্রাটা আমরা লিখে নিতে পারি। তো দুই স্থির বিন্দু পদ্ধতি আমরা একটা ম্যাথ দেখি। একটি রোদ থার্মোমিটারের রোদ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 8 ওহম এবং 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 20 ওহম। থার্মোমিটারটিকে একটি চুল্লিতে স্থাপন করলে রোদ 32 ওহম হয়। চুল্লির তাপমাত্রা নির্ণয় করো। তো দুই স্থির বিন্দু পদ্ধতিতে তাপমাত্রা পরিমাপের নীতি থেকে আমরা জানি সেলসিয়াস স্কেলে হচ্ছে মৌলিক ব্যবধান 100 আর থিটা আইসের মান হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। তো সব মান বসিয়ে দিলে সমীকরণে আমরা 200 ডিগ্রি সেলসিয়াস পেয়ে যাব চুল্লি তাপমাত্রা। একটি কক্ষের তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস। ফারেনহাইট ও কেলভিন স্কেলে ওই কক্ষের তাপমাত্রা কত? সেলসিয়াস স্কেলে 30, ফারেনহাইট স্কেলে বের করতে হবে এবং কেলভিন স্কেলে বের করতে হবে। তো আমরা ছোটবেলায় একটা সমীকরণ শিখেছিলাম, কেলভিন সেলসিয়াস ডিভাইড বাই Celsius divided by 5, Fahrenheit minus 32 divided by 9, Kelvin minus 273 divided by 5। তো ওই সমীকরণগুলোতে আমরা সেলসিয়াসের মানটা বসিয়ে দিয়ে সম্পর্ক নির্ণয় করে ফেলতে পারি, যেটা ফারেনহাইট স্কেলে আসবে 86 ডিগ্রি ফারেনহাইট এবং কেলভিন স্কেলে আসবে 303 কেলভিন। এরপর আমরা দেখব গলন ও স্ফুটনের সম্পর্ক। গলন ও স্ফুটনের সাথে তাপমাত্রার সম্পর্ক। গলন ও স্ফুটনের পরিবর্তনে তাপমাত্রার পরিবর্তন হয়। শুধুমাত্র তাপমাত্রার পরিবর্তন হয় না, চাপেরও পরিবর্তন হয়। তার মানে হচ্ছে চাপ বাড়লে গলনাঙ্ক কমে, স্ফুটনাঙ্ক বাড়ে। চাপ কমলে গলনাঙ্ক বাড়ে, স্ফুটনাঙ্ক কমে। এই চিত্রটা যদি আমরা একটু খেয়াল করি, একটু মনোযোগ দিয়ে খেয়াল করি সবাই। চাপকে আমি y অক্ষে রেখেছি এবং তাপমাত্রাকে রেখেছি x অক্ষে। এখানে দুইটা বিন্দু স্পষ্ট দেখা যাচ্ছে, 273 কেলভিন এবং 373 কেলভিন। আমরা যদি এই 273 বরাবর এই বিন্দুর নিচে, আমি আবার বলছি বরাবর, এই যে নীল রঙের বিন্দুটি দেখছি এটা হচ্ছে বরফ বিন্দু। এই বিন্দুর বাম পাশে চলে গেলে, পানিকে এই বিন্দুর বাম পাশে নিয়ে গেলে সেটি
বরফে পরিণত হবে এবং ডান পাশে নিয়ে আসলে পানিতে পরিণত হবে। আবার 373 কেলভিন বরাবর যেই বিন্দু, এই বিন্দুর বাম পাশে হচ্ছে পানি, পানিকে যদি আমি ডান পাশে নিয়ে যাই সে বাষ্পে পরিণত হবে। তো আমরা চাপ বাড়িয়ে দেখি কি হয়। আমরা শিখেছি কিন্তু চাপ বাড়ালে কি হয়। তো চাপ বাড়ালে আমরা জানি গলনাঙ্ক কমে। তো দেখি চাপ বাড়ালে কি হয়। চাপ বাড়ালে আমরা যদি চাপ বাড়িয়ে দিই, এটা হচ্ছে আমার বরফ বিন্দু, তাহলে চাপ বাড়িয়ে দিলে আমি দেখতে পাচ্ছি গলনাঙ্ক কমবে। তো গলনাঙ্ক কমে গেল, দেখো টেম্পারেচারটা 273 থেকে কমে গেল। আর যদি আমি চাপ বাড়িয়ে দিই তখন স্ফুটনাঙ্ক বেড়ে যাবে। দেখো যদি আমি ডানে সরে যাই, পানি অনেক দেরিতে ফুটতে শুরু করবে। আবার আমরা জানি চাপ কমালে, তো চাপ কমালে বলতে আমরা নিচের দিকে আসি, আমরা দেখব যে চাপ কমালে যদি চাপ কমিয়ে দিই 1 অ্যাটমসফিয়ারের চেয়ে কমাই, তখন দেখব বরফ বিন্দুটি ডান পাশে সরে এসেছে এবং বাষ্প বিন্দুটি বাম পাশে সরে এসেছে। তার মানে স্ফুটনাঙ্ক কমে গেছে, গলনাঙ্ক বেড়ে গেছে। তো এভাবে এদেরকে পেছন দিকে বাড়াতে বাড়াতে এমন একটা বিন্দু পাবো, এই বিন্দুটার নাম হচ্ছে পানির তড়িৎ বিন্দু। এটার টেম্পারেচার হচ্ছে 273.16 কেলভিন এবং তখন চাপ হচ্ছে 0.06 অ্যাটমসফিয়ার। তো এখান থেকে এক স্থির বিন্দু পদ্ধতির সূচনা হয়, যে বিশেষ তাপমাত্রা ও চাপে বিশুদ্ধ বরফ, বিশুদ্ধ পানি এবং সম্পৃক্ত জলীয় বাষ্প তাপীয় সাম্যাবস্থায় অবস্থান করে, তাকে পানির তড়িৎ বিন্দু বলে, যেটা আমরা একটু আগে দেখেছি গ্রাফে। পানির তড়িৎ বিন্দুর তাপমাত্রা এক্স্যাক্টলি 273.16 কেলভিন। আর পানির তড়িৎ বিন্দু তাপমাত্রা 273.16 কেলভিনের এক অংশকে 1 কেলভিন বলে। আইসক্রিম যদি আমরা চিন্তা করি, আইসক্রিমের মধ্যে আমরা পানির তড়িৎ বিন্দু খুঁজে পাবো। তো এক স্থির বিন্দু পদ্ধতিতে কোনো পদার্থের তাপমাত্রা মিতিক ধর্ম পরম তাপমাত্রার সমানুপাতিক। তার মানে একটা তাপমাত্রার উপর একটা ধর্ম নির্ভর করছে। তার মানে টি সমানুপাতিক x। তার মানে আমি বলতে পারি T1 ডিভাইড বাই T2 ইকুয়াল টু x1 ডিভাইড বাই x2। এখন এখানে যদি T1 ইকুয়াল টু T ইকুয়াল টু নির্ণয় তাপমাত্রা হয়, T2 ইকুয়াল টু T ট্রিপল পয়েন্ট পানির তড়িৎ বিন্দু তাপমাত্রা হয় এবং T ও T ট্রিপল পয়েন্ট তাপমাত্রা মিতিক ধর্ম যথাক্রমে x1 ইকুয়াল টু x এবং x2 ইকুয়াল টু xtr হয়, তাহলে সম্পর্কটাকে আমরা এভাবে লিখতে পারি। T1 এর জায়গায় লিখতে পারি T, T2 এর জায়গায় লিখতে পারি TTR, x1 এর জায়গায় লিখতে পারি x, x2 এর জায়গায় লিখতে পারি x sub tr, বা T equal to x divided by x sub tr into T sub tr। তো এখানে পানির তড়িৎ বিন্দু তাপমাত্রা আমরা বসিয়ে নিব 273.16 কেলভিন। তো এটাই এক স্থির বিন্দু পদ্ধতিতে তাপমাত্রা পরিমাপের মূলনীতি। 1954 সালে আন্তর্জাতিক ওজন ও পরিমাপ সংস্থার এক অধিবেশনে এক স্থির বিন্দুর পদ্ধতি প্রবর্তন করা হয়। এই পদ্ধতিতে পানির তড়িৎ বিন্দুকে আদর্শ স্থির বিন্দু ধরা হয়। বর্তমানে এক স্থির বিন্দু পদ্ধতি আন্তর্জাতিকভাবে স্বীকৃত। আমরা একটা ম্যাথ দেখি। এটা স্থির চাপে গ্যাস থার্মোমিটারের গ্যাসের আয়তন পানির তড়িৎ বিন্দুতে 4 × 10⁻⁴ মিটার কিউব এবং সালফারের স্ফুটনাঙ্কে আয়তন হচ্ছে 1.02 × 10⁻³ মিটার কিউব। সালফারের স্ফুটনাঙ্ক নির্ণয় করো। তাহলে তড়িৎ বিন্দুতে আয়তন দেওয়া আছে, নির্ণেয় তাপমাত্রার আয়তন দেওয়া আছে। তো নির্ণেয় তাপমাত্রা নির্ণয় করব। তাহলে আমরা জানি সূত্র থেকে T equal to V into 273.16 কেলভিন ডিভাইড বাই V sub tr, সব মান বসিয়ে দিলে আমরা তাপমাত্রা পেয়ে যাব 696.558 কেলভিন। বাকি কাজ হচ্ছে একটি ত্রুটিপূর্ণ থার্মোমিটারের বরফ বিন্দু 5 ডিগ্রি সেলসিয়াস ও স্টিম বিন্দু 115 ডিগ্রি সেলসিয়াস। কোনো বস্তুর তাপমাত্রা প্রকৃত তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস হলে এই থার্মোমিটারটির বস্তুর তাপমাত্রা কত নির্দেশ করবে। বাকি কাজ হচ্ছে একটি ত্রুটিপূর্ণ থার্মোমিটারের বরফ বিন্দু 5 ডিগ্রি সেলসিয়াস এবং স্টিম বিন্দু 115 ডিগ্রি সেলসিয়াস। কোনো বস্তুর প্রকৃত তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস হলে ওই থার্মোমিটার বস্তুটির তাপমাত্রা কত নির্দেশ করবে। সকলকে অসংখ্য ধন্যবাদ।